নির্বাচন বানচাল করতে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে, ধর্মীয় চেতনার নামে রাজনীতি করছেন অনেকে, অভিযোগ বিএনপির। রাজশাহী নগরীতে কোচিং সেন্টারে সেনা অভিযানে সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই সহ ৩ জন আটক, অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার। দেড় মাস ধরে চালের উচ্চ মূল্য, সিন্ডিকেটে দৌরাত্ম্য দেখছেন খাদ্য সচিব। শুল্ক জটিলতায় বন্দরে পড়ে আছে আমদানি করা চাল। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে বর্ণিল শোভাযাত্রা ও পূজা অর্চনার সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার আহ্বান সেনাপ্রধানের। আমন্ত্রণ, বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন তারা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক উত্তরণে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, ১/১১ সরকার বিরাজনীতিকরণের অসৎ পরিকল্পনা করেছিল এবং ২০০৮ সালে নির্বাচন ছিল সাজানো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দলের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের চলমান সংকটে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়া। যে দেশে খালেদা জিয়ার মতো একজন নেত্রী আছেন সেই দেশ কখনো পথ হারাবে না বলে মন্তব্য করেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। ম্যাটার হচ্ছে প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিয়েছে বিএনপি। 1/11 সরকার বাংলাদেশকে বিরাজনীতিকরণের জন্য একটি অসৎ পরিকল্পনা করেছিল। আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই ২০০৮ সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক উপদেষ্টার নামে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, যা শেখ হাসিনার দুর্নীতিরই পুনরাবৃত্তি। শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটা কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? তিনি আরও বলেন, শেখ হাসিনা এতদিন মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি করেছেন, এখন ধর্মীয় চেতনার নামে রাজনীতি করছেন অনেকে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের নতুন সংবিধানের প্রয়োজন এবং তা পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, অতি দ্রুত জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচন দিতে হবে। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আক্তার। এ সময় নির্বাচন যে কোনো সময় হতে পারে, কিন্তু তা যেন পুরনো সিস্টেমকে ফিরিয়ে আনতে না পারে সে আহ্বান জানান এনসিপির নেতারা। নিয়ম মেনে পরিবর্তন না হলে রাজপথের আন্দোলনে আবারও ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে তার ভিত্তিতেই গণপরিষদ নির্বাচন আয়োজন করে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যে সংগ্রামগুলো আছে সেই সংগ্রামগুলোতে ইতিবাচক ধারা যুক্ত করতে, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্বঞ্চায়ন সম্পূর্ণ করতে আপনাদের সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়া দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে মতবিনিময়ে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তিনি। রাজধানীতে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন, মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়। চাঁদাবাজের পরিচয় যাই হোক, তাকে গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, দেশে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাজীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই জাতীয় নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে তাকেও ঠেকাতে পারবে না। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে। পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীদের পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ ও অন্যান্য পণ্য ব্যবহারের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে একরকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন বলে মন্তব্য করেছেন জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। শওকত মাহমুদ বলেন, এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার। তারা একটি বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে এ সরকারের হাতে সংস্কার ছেড়ে দেয়া উচিত নয়, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলেও মনে করেন তিনি। দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না বলেও জানান বক্তারা। জুলাই আগস্টে শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার, এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা আমরা পরিবর্তন দেখব, একটা উন্নতি দেখব, সেটা হয়নি। সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়, সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি। জাতীয় পার্টির কার্যালয় দখলে রাখা এবং নিজেকে চেয়ারম্যান দাবি করার আইনগত অধিকার জিএম কাদেরের নেই, এ মন্তব্য করেছেন নতুন চেয়ারম্যান দাবি করা দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির একাংশের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় নেতারা বলেন, জাতীয় পার্টি নির্বাচন চায়, তবে যেন তেন ভোট নয়। নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমানে দেশে আইনশৃঙ্খলার যে অবস্থা, তাতে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে গণতন্ত্র ফিরে আসবে না। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক ঐক্যমত্যের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি করা জরুরি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেন জাপার এই অংশের নেতারা। জিএম কাদের সাহেব যদি এখন জাতীয় পার্টি হিসেবে দাবি করেন, সেই অধিকার তার নাই। তিনি এমনি জাতীয় পার্টির সদস্য, কিন্তু চেয়ারম্যান নাই, বা তার দলের যিনি মহাসচিব দাবি করবেন তাদের কোনো আইনের ভাষায় লুক স্ট্যান্ডি নাই। আমি অ্যাক্টিং চেয়ারম্যান অফ জাতীয় পার্টি এবং প্রেসিডিয়াম জাতীয় পার্টির এক্সিস্টিং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে মিটিং করে আমরা সমর্থন নিয়ে আমরা কাউন্সিলের দিন ঘোষণা করেছি। চিকিৎসকদের অসহযোগিতা ও অতিরিক্ত টেস্টের মানসিকতা স্বাস্থ্যসেবার মান ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বিশেষজ্ঞদের মতের ভিত্তিতে আন্তর্জাতিক সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। সকালে রাজধানীর মিন্টো রোডে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সংগঠনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান
স্বাস্থ্য খাতের নানা সংকট তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই অর্গানাইজেশনকে একটা জায়গায় পৌঁছানোর জন্য আপনাদের সময়সীমার মধ্যে ইনশাল্লাহ হেল্প করবেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে প্রাইভেট সেক্টর থেকে আমাদের হাইয়েস্ট প্রোভাইড করার যা ফেসিলিটিস দরকার আমরা ইনশাল্লাহ দেব। আমাদের অনেক যারা আছেন তারা অনেক সময় মানহীন প্রতিষ্ঠান তৈরি করেছেন, তাদেরকেও আমরা সতর্ক করে দিতে চাই, তাদেরকেও মান উন্নতি করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জনবল নিয়োগে মেধা, দক্ষতা ও যোগ্যতাতে প্রাধান্য দিতে হবে, বাড়াতে হবে সেবার মান। এখানে একটি সীমানা আছে, অবশ্যই মুনাফার জন্য স্বাস্থ্য খাত, অমুনাফার জন্য স্বাস্থ্য খাত এবং সেবার জন্য স্বাস্থ্য খাত, এই তিনটি খাতের মধ্যে একটি যথাযথ সমন্বয় আসলে বাংলাদেশকে একটি জাতীয় স্বাস্থ্য খাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, দেশে স্বাস্থ্যসেবার মান না বাড়ায় বিদেশে যাচ্ছেন অনেকে। ব্যবসা নয়, হাসপাতাল মালিকদের সেবার মানসিকতা তৈরির তাগিদ দেন তিনি। ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। এই 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার দখল করেন, আপনাদের লাভ না, দেশের লাভ। চিকিৎসকদের ওষুধ কোম্পানির প্রভাব থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। ওই যত্ন সহ সেবাটা পায়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়ার পর গ্রেপ্তার রিকশাচালক মোহাম্মদ আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করেছেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, প্রায় 1.5 মাস ধরে উচ্চ মূল্যে স্থির হয়ে আছে। খাদ্য সচিব বললেন, চালের সংকট নেই, তবে বাজারে ঝড় বৃষ্টির কিছুটা প্রভাব রয়েছে। এছাড়া ব্যবসায়ী সিন্ডিকেটে দৌরাত্ম্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শুল্ক জটিলতায় আমদানি করা চাল আটকে রয়েছে হিলি স্থলবন্দরে। মোটা চালের কেজি 60 টাকার বেশি, মাঝারি মানের চাল 65 থেকে 70 টাকা, সরু চালের দাম 80 টাকার উপরে, কিছু ব্র্যান্ডের চাল প্রায় 100 টাকা। টিসিবির হিসাবে চালের দাম গত বছরের একই সময়ের চেয়ে 14% বেশি। করে আমরা মনে করি 10,000 টাকার খরচ হয়ে আরো বেশি, এই টাকাটা পাবো। বলতেছে ধান নাই, তো ধান আছে, যখন বাজারটা তারা দাম বাড়া তখন মালটা বাজারে চলে, ক্রাইসিস দেখায় মালে প্রতি বছর চাউলের 200 টাকা করে বৃদ্ধি করে দিতেছে। এদিকে হিলি স্থলবন্দরে কয়েকদিন ধরে আটকে আছে ভারতীয় চাল। আমদানি শুল্ক কমানো হলেও কাস্টম সার্ভারে আপডেট না হওয়ায় জটিলতা দেখা দিয়েছে। সার্ভারে যে শুল্ক কমানোর যে একটা সার্ভারে যে দিবে আর কি, এই শুল্ক রেটটা না দেওয়ার কারণে পণ্য কিন্তু খালাস হচ্ছে না, আর এই খালাস না হওয়ার কারণে এই সব পণ্য কিন্তু বাজার করা যাচ্ছে না। চালের দাম বাড়ার জন্য বৈরী আবহাওয়া ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন খাদ্য সচিব। জানান 10 আগস্ট থেকে টিসিবির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। শুরু খাদ্যবান্ধব কর্মসূচিও, যেখানে 55 লাখ পরিবার 6 মাস ধরে 15 টাকা কেজি দরে চাল কিনতে পারবে। সাপ্লাই চেইনে কিছু ডিসরাপশন থাকার কারণে দামটা বাড়ে। এট দ্য সেম টাইম আমি অস্বীকার করবো না যে এই সাথে আপনার আমাদের যেটা মিলার আছে বা যারা ব্যবসা আছে তাদের একটা যোগসাজশ থাকে। আমরা এটা কমব্যাট করার জন্য, এটা মোকাবেলা করার জন্য 17 আগস্ট থেকে 55 লক্ষ পরিবারকে 6 মাসের জন্য, নেক্সট 6 মান্থসের জন্য আমরা 15 কেজি করে আমরা দিব, চাল দিব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 20 লাখ টন। এর বেশিরভাগই সরবরাহ হবে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি ফুটবলার ছাড়া প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করলো লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। জাতীয় অনূর্ধ্ব 23 দলের কারণে নেই আরও বেশ কজন ফুটবলার, তারপরও লিগ শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী মোহামেডান। দিয়াবাতেকে মিস করলেও বাস্তবতা মেনে এগোতে চায় সাদা কালোরা। প্রথম প্রিমিয়ার লিগ জয়ের 3 মাস হতে চললেও এখনও যেন উদযাপনের রেশ শেষ হয় না। শুরু হতে যাচ্ছে আরও একটা মৌসুম, প্রস্তুতি শুরু মোহামেডানের।
প্রথম দিনের অনুশীলনে হাজির সমর্থক গোষ্ঠী, মিষ্টি ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সবাইকে, মনে করিয়ে দিলেন যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে হবে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, কিন্তু পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়নি। নিজেদের কোনো মাঠ না থাকায় সেই পল্টন আউটারেই করতে হচ্ছে অনুশীলন। তবে নতুন মৌসুম নিয়েও স্বপ্নবাজ ফুটবলাররা। মোহামেডান মানে চ্যাম্পিয়ন, একটা ঐতিহ্য। তো আমরা চাইবো এবছরও এর ভিন্নতা নাই, আমরা চাইবো সবসময় চ্যাম্পিয়ন হিসেবে খেলতে। মোহামেডান নামে একটা ভার আছে, ঐতিহ্য সবাই জানে। আমরা এটা চেষ্টা করবো এটা অব্যাহত রাখতে, মোহামেডানের নামটা যেন আরও উপরে নিয়ে যেতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার পর আরও সাদামাটা দল সাদা কালোরা। অর্থ সংকটে ধরে রাখতে পারেনি লিগ জেতাতে বড় ভূমিকা রাখা বিদেশি ফুটবলারদের। 6 বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে দিয়াবাতের সাথে। আসলে শুরুটা একটু দেরি হয়ে গেছে, আমি আরও আগে টিম চেয়েছিলাম। আসলে আমি তো কোচ, আমাকে টিম বুঝাই দিলে আমি তখন থেকে শুরু করব। আমাদের যে প্ল্যানিং আছে এই প্ল্যানিং অনুযায়ী আমাদের টিমটা যদি খেলতে পারে ভালো মতো, ব্যালেন্স টিম, চ্যাম্পিয়ন হওয়ার মতো, সো আমরা চেষ্টা করব আমাদের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার। পূর্ণাঙ্গ কমিটি নাই, বোর্ড নাই, এই কারণে একটু সংকট চলছে। তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওভারকাম করেছি আমরা সাবেক প্লেয়াররা আমরা যারা আছি সবাই মিলে অর্থনৈতিক সহযোগিতা দিয়েও চেষ্টা করেছি টিমটাকে ধরে রাখার জন্য। টিম ভালো হয়েছে ইনশাল্লাহ, আশা করতেছি ভালো করব। 20 আগস্টের পর সাদা কালো দলে যোগ দেবেন বিদেশিরা। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু নতুন মৌসুম। বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর ডেঙ্গু আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে বরগুনা। এ পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে 40 জনের, আক্রান্ত প্রায় 5,500। এডিস নির্মূলে কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কায় চিকিৎসকেরা। এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত প্রায় 500। মায়ের ছবির পাশে শুয়ে 2 বছরের শিশু ইয়ানা কখনো মায়ের ছবিতে খাবার তুলে দিচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 26 জুন 250 শয্যা হাসপাতালে মারা যান ইয়ানার মা। তিনি সহ এবার জেলায় ডেঙ্গুতে প্রাণহানি 40। প্যারাসিটামল দিয়ে যায় আর ওষুধের টোকেন হাতে ধরিয়ে দেয় যে আপনি আনেন। আসলে এরকম চললে এরকম আজমেরির মোনালিসার মতো প্রাণ আরও ঝরবে। চলতি বছর ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন প্রায় 5,500 রোগী। তাদের অভিযোগ, হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল আর স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ পাচ্ছেন না। চিকিৎসকেরা বলছেন আপাতত কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও বাড়তে পারে রোগীর চাপ। কালকে আসার পর থেকে এই পর্যন্ত শুধু একটা স্যালাইন পাইছি আর কটা প্যারাসিটামল পাইছি। বৃষ্টির সাথে তো ডেঙ্গুর একটা সম্পর্ক আছে, তো সেই হিসাবে আমরা সতর্ক, বাড়তে পারে। তবে লাস্ট 10-15 দিনের ট্রেন্ড অনুযায়ী পেশেন্ট কমে গেছে। এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্ত প্রায় 500। হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু রোগী সবই রোগীগুলো একসঙ্গে রাখছে, আমাগততে কোনো চিকিৎসা হয় না, পরিবর্তন হয় না। সহনশীল অবস্থায় আছে, নিয়ন্ত্রণে আছে। তো সেই হিসাবে আমাদের এখানে কোনো মহামারী আকার ধারণ করে নাই। সেই হিসাবে আমরা আমাদের নিজস্বভাবে ব্যবস্থাপনে আমরা আমাদের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির ঝুঁকি থাকলেও মশা নিধনে তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ স্থানীয়দের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিটি কর্পোরেশনের লোকবল কম, তাই স্বেচ্ছাসেবীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার করতে চান ঢাকা উত্তরের প্রশাসক। রাজধানীর উত্তরায় ময়লা কুড়ানোর ব্যতিক্রমী এক প্রতিযোগিতায় এই কথা বলেন তিনি। এই আয়োজন থেকে বাছাই একটি দল যাবে জাপানে স্পেগমি বিশ্বকাপে। এক ভিন্নধর্মী আয়োজন। আবর্জনা সরিয়ে নগর পরিচ্ছন্নের কাজে নেমেছেন বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরার 18 নম্বর সেক্টরের সড়কগুলো থেকে ময়লা কুড়িয়ে আনেন এই স্বেচ্ছাসেবীরা। স্পেগমি কোয়ালিফায়ারে সবচেয়ে বেশি নাম্বার যে দল পাবে তারা সুযোগ পাবে জাপানে যাওয়ার। অংশ নেবে পরিচ্ছন্নতা বিষয়ক ভিন্নধর্মী আয়োজন স্পেগমি বিশ্বকাপে। আমাদের মূল লক্ষ্য ছিল পরিবেশটাকে পাল্টানো। আমাদের দেশের পরিবেশ আপনারা জানেন কতটা ভয়াবহ বিপর্যয়ের মুখে যাচ্ছি আমরা। তো আমরা চেষ্টা করছিলাম শুরু থেকেই আমাদের পরিবেশটাকে কীভাবে সচেতনতা বাড়ানো যায়। ঢাকাকে ক্লিন সিটি করার জন্য এই স্বেচ্ছাসেবীরা ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। জানান, কর্পোরেশনের জনবলের ঘাটতি আছে, যা তাদের মাধ্যমে পূরণের আশা তার। সিটি কর্পোরেশনের যে জনবল,
সিটি কর্পোরেশনের পুরো যে সার্ভিস আমরা দিই তার 10% জনবল দিয়ে আমরা এই পুরো 100% সার্ভিস দিই। তো এই ক্ষেত্রে আমাদের একটি বড় ঘাটতি আছে। ঢাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ক্ষেত্রে কিছু কম্পিটিশন করা যাবে, একই সাথে সাথে মানুষ সচেতন হবে। সুতরাং আমরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই ধরনের কম্পিটিশন আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে করতে চাই। 2023 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় স্পেগুমি বিশ্বকাপ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাজধানীতে বের হয় বর্ণিল শোভাযাত্রা। মানবজাতির কল্যাণে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শোভাযাত্রা উদ্বোধন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সেনাপ্রধান। এছাড়া মন্দিরে মন্দিরে ছিল পূজা অর্চনার আয়োজন। ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। করেন শিষ্টের পালন ও দুষ্টের দমন। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাজধানীর পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। অংশ নেন নগরীর সব বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমরা চাই দেশের সবাই শান্তি শৃঙ্খলাভাবে সবাই সবকিছু নিয়ে ঠিক তেমন থাকতে পারি। সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে। তাদের বিশ্বাস, মানবজাতির কল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। সবাই যাতে ভালো থাকে, আমরা যাতে সুন্দরভাবে বাংলাদেশে সেই চিরাচরিত যেভাবে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে ছিলাম সেভাবেই যাতে আমরা আগামী দিনগুলোতে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে পারি। এই শোভাযাত্রা আমাদের মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমাদের এলাকার মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমরা এই কামনাই করি। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমাদের সশস্ত্র বাহিনী, এখানে নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, এখানে স্থানীয় জিওসি 9 পদের ডিভিশন আছেন। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। এসব অনুষ্ঠান সামাজিক বন্ধনকে সমৃদ্ধ করবে বলে জানান আয়োজকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে সামিল হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকালে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা থেকে বের হয় শোভাযাত্রা। এ সময় ধর্মবর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতিতে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন পুণ্যার্থীরা। বরিশাল নগরীর লাইন রোডে জাতীয় সঙ্গীত ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সিলেটে ঢাকঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক ভক্ত পুণ্যার্থী। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ফরিদপুর, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, কুয়াকাটা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, বেনাপোল, খাগড়াছড়ি সহ সারা দেশে উদযাপিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।